সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম আর্টস উইথ এসএম স্যার চ্যানেল। তো আশা করছি তোমরা সকলে ভালোই আছো। তো দেখো, তোমাদের সকলেই জানো যে জুন মাসের 15 তারিখে তোমাদের ভিওসি এক্সাম কন্ডাক্ট হতে চলেছে। তো সেই ভিওসি এক্সামের প্রিভিয়াস ইয়ারে তোমাদের যে টাইপের ম্যাথ এসেছে সেই চ্যাপ্টার ধরে ধরে, অর্থাৎ প্রত্যেকটি চ্যাপ্টারে যে টাইপের ম্যাথ এসেছে সেই টাইপগুলো আমি তোমাদের করিয়ে দিচ্ছি। আগের ক্লাসে আমরা লসগসও কমপ্লিট করেছি। আজকের ক্লাসে আমরা শর্টকরা চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। শর্টকরা চ্যাপ্টারে তোমাদের ভিএসও এক্সামে যে সমস্ত ম্যাথ এসেছে বা যে ধরনের বা যে টাইপের ম্যাথ এসেছে সেই টাইপগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্রত্যেকটা টাইপ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তাই ভিডিওকেও স্কিপ করবে না। আর হ্যাঁ, অবশ্যই খাতা পেন নিয়ে বসবে, প্রত্যেকটি ম্যাথ তোমরা খাতায় করবে, কারণ এটা হিস্ট্রি জিওগ্রাফি নয়, এটা কোনো প্র্যাকটিস সেট নয় বা যে একবার শুনে নিলে মনে থাকবে। ম্যাথ সবসময় তোমাদের খাতায় করতেই হবে। ঠিক আছে, তো খাতা পেন নিয়ে বসো। দেখো প্রথম প্রশ্নটা কি আছে, বলেছে 160-এর 15%-এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240-এর 25%-এর সমান হবে। অর্থাৎ দুটো ডাটা আমাদের এখানে দিয়ে দিয়েছে। একটা কি দিয়েছে, একটা হচ্ছে 160-এর 15%, আর একটা দিয়েছে 240-এর 25%। তো একটা যে কোনো ডাটাকে ধরে আমরা প্রথমে কাজ শুরু করব। দেখো, আমি যদি প্রথমে 240-এর 25% এই ডাটাটাকে ধরে কাজ করি, তাহলে 240-এর কত পার্সেন্ট বলে দিয়েছে আমাদের, 240-এর 25% বলে দিয়েছে। সমান কি, 240-এর 25% বের করবো, অর্থাৎ 240 গণিত 25/100, তাই তো। 0 0 কেটে গেল, 10 আছে, 5 5 25, 5 2 10, 2 12, অর্থাৎ 12 5 60, অর্থাৎ 240-এর 25% আমাদের কত হয়ে গেল বলো, 60%, তাই তো। বোঝা গেল, একটা ডাটা আমরা বের করলাম অ্যান্সার। আর একটা ডাটা আমাদের হাতে আছে, সেটা কি 160-এর 15%। তো এবার আমরা 160-এর 15% কত আছে সেটা বের করব। দেখো, 160-এর 15% যদি আমরা বের করি, তো 160-এর 15% সমান 160 গণিত 15/100। 0 0 কেটে গেল, 5 3 15, 5 2 10, 2 8 16, অর্থাৎ কত হয়ে যাচ্ছে 24। ব্যাস, আমরা ডাটার দুটোর অ্যান্সার বের করেছি। এবার আমাদের অঙ্কে ফিরে আসবো যে অঙ্কে কি বলেছে। দেখো, বলেছে 160-এর 15%-এর সাথে কত যোগ করলে যোগফল 240-এর 25%-এর সমান হবে। দেখো, আমাদেরকে ছোটবেলায় শেখানো হয়েছিল তোমাদেরকে, বা আমিও শিখেছিলাম আমার যে সমস্ত স্যাররা ছিল তাদের কাছ থেকে, যে কত যোগ মানে কি, যোগ মানে যোগ, কিন্তু তার আগে যদি কত থেকে যায় তাহলে কত যোগ মানে কি হয়ে যায়, বিয়োগ। কত বিয়োগ মানে যোগ, ঠিক আছে। কত গুণ মানে ভাগ, কত ভাগ মানে গুণ, এটা আমরা শিখেছিলাম। তো দেখো, সেই জিনিসটাই আমাকে দিয়েছে যে কত যোগ, অর্থাৎ কত যোগ মানে কি, বিয়োগ করতে হবে, সিম্পলি জিনিস। তাহলে কার সাথে কার বিয়োগ করব, বলেছে এই 160-এর 15%, অর্থাৎ আমার কত বেরিয়েছে 24 ধরে নিতে পারি এখন আমি। তাহলে 24-এর সাথে কত যোগ করলে আমার 60% আসবে, এটা পার্সেন্ট, ঠিক আছে। তো কত যোগ মানে বিয়োগ, অর্থাৎ আমি যদি 60-এর সাথে 24 বিয়োগ করে দিই, 60-এর সাথে যদি আমি 24% বিয়োগ করে দিই, তাহলে আমার কত চলে আসবে 36%। এই 36%ই তো আমার রাইট অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? আবার একবার বলে দিচ্ছি। দেখো, মেনলি এই অঙ্কটাই আমাদের দুটো ডাটা দিয়েছে। দুটো ডাটা কি কি, একটা বলেছে 160-এর 15%, একটা বলেছে 240-এর 25%। তো আমরা প্রথমে কি করব, 240-এর 25%টা বের করে নিলাম। দেখো, বেরিয়ে গেছে 60%। আর একটা 160-এর 15% বেরিয়ে গেছে 24%। এবার আমি বলে এলাম তোমাদের যে আমাদের বা তোমাদেরকেও ছোটবেলায় শেখানো হয়েছিল যখন তোমরা 5-6-এ পড়তে, যে কত যোগ মানে কি করতে হয়, বিয়োগ। কত বিয়োগ মানে যোগ। তাহলে আমাকে কত যোগ বলেছে, তাহলে কত যোগ মানে কি করবো, আমি বিয়োগ করবো সিম্পলি। অর্থাৎ আমি এখানে তার জন্য তোমাদের 60 থেকে 24 বিয়োগ করে দিলাম, অর্থাৎ 36 আমাদের রাইট অ্যান্সার চলে এলো। আশা করছি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। তো দেখো নেক্সট অঙ্ক কি আছে। তো দেখো, আজকের ক্লাসে 2 নম্বর প্রশ্ন কি আছে। দেখো, বলেছে সময় মতো বিদ্যুৎ বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। ঠিক আছে, অর্থাৎ যেটা বিদ্যুৎ বিল যদি সময় মতো জমা দেওয়া হয় তাহলে বলছে 15% ডিসকাউন্ট বা ছাড় দেয়। ঠিক আছে, আমার বাবা সময় মতো জমা দিয়ে, অর্থাৎ বিদ্যুৎ বিল সময় মতো জমা দিয়ে 60 টাকা লাভ করেছে। বোঝা গেল? তাহলে মোট বিদ্যুৎ বিলের পরিমাণ কত ছিল। দেখো, আমাকে এখানে দুটো ডাটা দিয়েছে বা দুটো ডাটা দিয়েছে। কি কি, একটা হচ্ছে 15%, একটা হচ্ছে 60 টাকা, তাই তো। তো কত ছাড় পাওয়া যায়, অর্থাৎ কত লাভ করেছেন তিনি 60 টাকা লাভ করেছেন, এবং সময় মতো জমা দিলে কত ছাড় পাওয়া যায় 15%, অর্থাৎ ওই 15% মানেই তো আমাদের 60 হচ্ছে, তাই তো। দেখো, 15% মানেই আমাদের কি হচ্ছে, সমানই তো 60 হচ্ছে।
তাই তো, কারণ ছাড় কত টাকা পাওয়া যায়, শতকরায় আমাদের যা ছাড় বলে দিয়েছে 15% ছাড় পাওয়া যায়, এবং কত টাকাতে কত টাকা ছাড় পাওয়া যায়, 60 টাকা। অর্থাৎ ওই 15% আর 60 টাকা তো একই জিনিস, তাই তো। তো আমরা যদি দেখি 15% মানে যদি হয় 60 টাকা, ঠিক আছে। তো দেখো যদি বিদ্যুৎ বিল সমেত জমা দিলে 15% ছাড় পাওয়া যায়, তাহলে 15% মানেই যদি 60 টাকা হয়, তাহলে 1% মানে কত, আমরা ওটা জানি কি হয়ে যাবে, ওইদিকে গেলে 60/15 হয়ে যাবে, অর্থাৎ কত হয়ে যাবে, 4 হয়ে যাবে, 4 টাকা। অর্থাৎ 1 মানে যদি 4 টাকা হয়, শতকরা মানে কি, শতকরা মানে হচ্ছে 100, তাই তো। তো শতকরা অর্থাৎ 100, তাহলে 1 মানে যদি 4 হয়, 100 মানে 100 গণিত 4, অর্থাৎ 400 টাকা। অর্থাৎ কি বলেছে, 400 টাকা বিদ্যুৎ বিল এসেছিল, ঠিক আছে। তোমাদের কিন্তু শুধুমাত্র এটা একাডেমিক এক্সাম নয় যে একটা ম্যাথ করতে অনেক টাইম পাবে, এরকম কিছু নয়, সময়ের মধ্যে কিন্তু তোমাকে প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করে আসতে হবে। তাই একটা অঙ্ককে কতটা শর্টকাটে করা যায় সেটাও কিন্তু তোমাদের এই ভিএসও এক্সাম দিতে গেলে শিখতে হবে, ঠিক আছে। আবার বলে দিচ্ছি, দেখো 15% মানেই তো আমাদের কি 60 টাকা, পার্সেন্টেজে 15% ছাড় আর টাকাতে 60 টাকা ছাড়, অর্থাৎ দুটোই তো সেই একই ছাড় হচ্ছে। তার মানে এখানে যদি 15% ছাড় হয়, টাকাতে 60 টাকা ছাড়, অর্থাৎ 15% মানে 60 টাকা, 1 টাকা মানে 4 টাকা, 1 মানে কত 4, এটা 1 ইউনিট, ঠিক আছে, কোনো টাকা নয়, এটা যে কোনো একটা 1 ইউনিট, এর কোনো একক নেই। তাহলে 100 ইউনিট মানে কত, 100 ইউনিট মানে হচ্ছে 100 গুণিত 4, অর্থাৎ 400 টাকা, বোঝা গেল। অর্থাৎ আমাদের এখানে 400 রাইট অ্যান্সার হয়ে গেল, বোঝা গেছে। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন কি আছে। নেক্সট দেখো তোমাদের 3 নম্বর প্রশ্ন কি আছে। 3 নম্বর দেখো কি বলেছে, 3.5 টাকা অর্থাৎ 3.5 টাকা 60 টাকার শতকরা কত লিখি। 3.5 টাকা 60 টাকার 7 টাকার শতকরা কত সেটা লিখতে বলেছে। অর্থাৎ আমরা একটা জিনিস জানি যে এর আছে মানে সে কি হবে সবসময়, কোথায় বসবে, এর আছে মানে সে সবসময় কোথায় বসবে, লবে না হরে, অর্থাৎ ওপরে না নিচেতে, এটাকে বলো তো। এর যে সংখ্যার পরে এর থাকবে সেটা জানবে সবসময় নিচেতে বসবে, বোঝা গেছে, ঠিক আছে। তো সেই হিসাবে যদি আমরা অঙ্কটা দেখি, তো 3.5 টাকা 60 টাকার কত পার্সেন্ট, অর্থাৎ 3.5/7, এবার শতকরা বলেছে অর্থাৎ ইন্টু 100, এটাই তো, এটাই হয়ে যাবে, কারণ 3.5 টাকা 60 টাকার কত বলেছে, 3.5 টাকা 60 টাকার শতকরা কত, তাহলে 60 টাকাটা নিচে হয়ে যাবে, 3.5 উপরে হয়ে গেল, এবং শতকরা বলেছে বলে ইন্টু 100, ব্যাস। এবার সিম্পলি ক্যালকুলেশন করবো আমরা। দেখো 3.5-এর যদি দশমিকটাকে আমরা তুলে দিই, তো দশমিক ধীরে ধীরে নিচে থেকে কি চলে আসবে, 10 হয়ে যাবে ইন্টু 7, আর এই দিকে হয়ে যাবে 100, অর্থাৎ 0 0 কেটে গেল, ঠিক আছে। অর্থাৎ এবার দেখো 7×5 = 35, 5×10 = 50, ঠিক আছে। অর্থাৎ শতকরা বলেছে না, তো শতকরা যেহেতু বলেছে, শতকরা হচ্ছে কত 50%, অর্থাৎ এখানে আমাদের 50% কিন্তু রাইট অ্যান্সার হয়ে গেল। আবার বলে দিচ্ছি, দেখো 3.5 টাকা 60 টাকার কত পার্সেন্ট বলেছে, যার পরে এর থাকবে, এই যে টাকার এর আছে না, এই টাকার এর যেটা থাকবে সেটা সবসময় নিচে বসবে, অর্থাৎ 3.5 টাকার 60 টাকার কত, এরকম যদি তোমাদের দিত যে 2.5 টাকা 5 টাকার কত, তাহলে 5 টাকার কত, তাহলে 5টা নিচে বসতো, 2.5টা উপরে বসতো, ইন্টু 100, ব্যাস। যে কোনো জিনিসে এর যার পরে থাকবে সেটা সবসময় মনে রাখবে, সেটা সবসময় নিচেতে বসবে, আর উপরে যেটা আছে সেটা বসে গেল, শতকরা বলেছে মানে ইন্টু 100, ব্যাস, অঙ্ক হয়ে গেল এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। তো সেইভাবে দেখো আমাদের এখানে 50% অ্যান্সার চলে এসছে, ঠিক আছে। তো দেখো পরের প্রশ্ন কি আছে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন কি আছে, বলেছে দেখো একটি বর্গক্ষেত্রের বাহু 10% বৃদ্ধি করা হলো, অর্থাৎ তার ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে। অর্থাৎ একটা বর্গক্ষেত্রের বাহু, চলো আমরা এই অঙ্কটা আমরা দুটো নিয়মে দেখিয়ে দেবো। একটা হচ্ছে একটা সূত্রের মাধ্যমে, যেটা সূত্রটা পুট করলেই তোমাদের অ্যান্সার চলে আসবে, আর একটা হচ্ছে উইদাউট সূত্র, যে কিভাবে জিনিসটা সূত্রটা কিভাবে উদ্বোধন ঘটেছে বা এসেছে কিভাবে, বা কিভাবে সূত্র ছাড়া কিভাবে অঙ্কটা করতে পারি সেটা আমি প্রথমে তোমার দেখাবো, তারপরে সূত্রের মাধ্যমে কি করে করতে পারি এক লাইনে সেটা আমি দেখাচ্ছি। তো দেখো আমি ধরে নিই একটা বর্গক্ষেত্রের বাহু সমান কত 100, ঠিক আছে। অর্থাৎ বাহু 10% বৃদ্ধি করা হলো, অর্থাৎ 100-র 10% বৃদ্ধি, অর্থাৎ 100-র 10% বৃদ্ধি মানে হচ্ছে 10/100, অর্থাৎ 10, অর্থাৎ 100 + 10 সমান কত হয়ে গেল 110, তাই তো। এটা বাহু বেরিয়ে গেল কিন্তু আমাদের, ঠিক আছে। অর্থাৎ আগে বাহু ছিল আমাদের কত, আগে বাহু ছিল আমাদের 100, এখন বাহু হয়ে গেল কত
এখন বাহু হয়ে গেল 110, তাই তো? তাহলে আগে বাহু ছিল 100, এখন বাহু হয়ে গেল 110। এবার দেখো তাহলে আগে ক্ষেত্রফল কত আগে সেটা বের করে নি, যে এটা আগে ক্ষেত্রফল। তাহলে আমরা কি জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কয়ার, অর্থাৎ 100 স্কয়ার করে দেবো। 100 যদি আমরা স্কয়ার করে দিই তাহলে আমাদের কত চলে আসবে, একের পরে 4টে শূন্য, অর্থাৎ 10,000। এবং এখন বাহু 110, অর্থাৎ এখন এর যেটা ক্ষেত্রফল সেটা যদি আমরা বের করি, তো দেখো এখন ক্ষেত্রফল বের করলে কত চলে আসবে, 110 স্কয়ার চলে আসবে বাহু স্কয়ার। তাহলে বাহু 110, অর্থাৎ 110 স্কয়ার চলে আসছে। তো 110 স্কয়ার যদি নিয়ে আসি, 11 11 121, তোমাদের 11 স্কয়ার কত, 121, আর তার জন্য দুটো শূন্য বসে গেল। এবার দেখো এটা হয়ে গেল কত, ক্ষেত্রফল 10,000, এটা 12,100, অর্থাৎ ক্ষেত্রফল কত বৃদ্ধি পেল সেটাকে বের করতে হবে আমাদের। এবার কি বললাম, ক্ষেত্রফল কত বৃদ্ধি পেল, অর্থাৎ আমরা যদি লিখি ক্ষেত্রফল বৃদ্ধি পেল, ঠিক আছে, দেখো লিখলাম যে ক্ষেত্রফল বৃদ্ধি পেল, অর্থাৎ সেম জিনিস ক্ষেত্রফল কত বৃদ্ধি পাচ্ছে, এটা থেকে এটা বাদ দিয়ে দাও। 12,100 থেকে যদি আমরা 10,000 বাদ দিয়ে দিই তাহলে আমাদের কত থেকে যাবে, 12,000 থেকে যদি 2,100 থেকে যাবে, তাই তো? অর্থাৎ এই 2,100 কিন্তু কি হয়েছে, আমাদের বৃদ্ধি পেয়েছে কতর মধ্যে, সেটা বের করতে হবে। তাহলে কত ছিল আমাদের আগে ক্ষেত্রফল, আগে ছিল 10,000, এখন কত বৃদ্ধি পেয়েছে, 2,100। তাহলে এবার কি বলেছে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেল। এবার ক্ষেত্রফল শতকরায় কত বৃদ্ধি পেল সেটা বের করবো। ওটা তো শুধু অঙ্কে বের করলাম যে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেল, সংখ্যায় বের করলাম। এবার শতকরায় বের করব। তাহলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেল, কত বৃদ্ধি পেয়েছে, 2,100। আগে কত ক্ষেত্রফল ছিল, 10,000, তাই তো? শতকরা মানে ইন্টু 100। ভালোভাবে বোঝো, এই পর্যন্ত আগে ভালোভাবে বোঝো। এবার তো সিম্পল ক্যালকুলেশন করে দেবো, অ্যান্সার চলে আসবে, কিন্তু এই জায়গাটাকে ভালোভাবে বুঝবে। আবার বলছি দেখো, আমি প্রথমে আমাদের কি বলেছে, বর্গক্ষেত্রের বাহু 10% বৃদ্ধি পেল, অর্থাৎ আমরা ধরে নিলাম বর্গক্ষেত্রের বাহু 100, ঠিক আছে। এবার 100-এ 10% বৃদ্ধি পেল, অর্থাৎ কত হয়ে গেল, 110। ওকে, তাহলে আগে বাহু ছিল 100, এখন বাহু হয়ে গেল 110, মিটে গেল। তাহলে আগে ক্ষেত্রফল বের করলাম, আগের ক্ষেত্রফল কত হয়ে গেল, 10,000, এখন এর ক্ষেত্রফল হয়ে গেল 12,100। ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কয়ার। এই দেখো বাহু স্কয়ার করে দিয়েছি, বাহু ছিল 100, 100 স্কয়ার 10,000 হয়ে গেল, বাহু ছিল 110, 110 স্কয়ার করে দিলাম, 12,100 হয়ে গেল। এবার ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে সেটা আমরা বের করব, বোঝা গেছে? তাহলে ক্ষেত্রফল যদি আমরা কত বৃদ্ধি পেলো সেটা বের করি, তাহলে আমরা এটা থেকে এটা বাদ দিয়ে দিলাম, অর্থাৎ 12,100 থেকে 10,000 আমাদের কত বৃদ্ধি বেরিয়ে গেল, 2,100 বা 2,100 হলো। এবার শতকরা কত বৃদ্ধি পেয়েছে সেটা বের করতে বললে আমাদের কি করতে হবে, আগে আমরা যে তোমরা শতকরা অঙ্ক ক্লাস 8-এ করে এসেছো, ঠিক আছে, এটার বিশেষ কিছু বোঝানোর দরকার নেই। কিভাবে বৃদ্ধি পেলো সেটা বের করার। কত বৃদ্ধি পেয়েছে, 2,100 বৃদ্ধি পেয়েছে। কতর মধ্যে বৃদ্ধি পেয়েছে, 10,000-এর মধ্যে, অর্থাৎ 2,100 বাই 10,000। এবার শতকরা বৃদ্ধি বলেছে, যেহেতু শতকরা এলেই কি হবে, 100 হবে, ইন্টু 100 করে দিলাম। এবার সিম্পল ক্যালকুলেশন করব। দেখো 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, অর্থাৎ 21 একে 21। কত অ্যান্সার হয়ে গেল, 21% আমাদের। 21% কি হলো, বৃদ্ধি না হ্রাস, বৃদ্ধি। তাহলে 21% বৃদ্ধি আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে গেল। বোঝা গেল কি বললাম, এটা বোঝা গেছে? ঠিক আছে, এবার এটা এক লাইনে বা সূত্রের মাধ্যমে আমরা কিভাবে করতে পারি। দেখো 1 মিনিট টাইম দেবো আমাকে, আমি বোর্ডটা একটু ক্লিন করে নিই, তারপর আমি দেখাচ্ছি সূত্রের মাধ্যমে। এত কিছু করারই দরকার নেই, ঠিক আছে। এটা আমি তোমাদের বেসিকটা বুঝিয়ে দিলাম যে এইভাবে বেসিকটা তোমাদের করে দেবে। এবার দেখো সূত্র বলছি, দেখো সূত্র হচ্ছে, যদি বৃদ্ধি বলে তাহলে 2a প্লাস a স্কোয়ার বাই 100। সিম্পল সূত্র, কি বললাম, 2a প্লাস a স্কোয়ার বাই 100 হলো। দেখো এবার a মানে কি, বাহু, বোঝা গেছে? a মানে হচ্ছে বাহু, মানে কত, এটা হচ্ছে a, কত পার্সেন্ট বৃদ্ধি করতে বলেছে সেটা হচ্ছে a, অর্থাৎ 2a, অর্থাৎ আমি এখানে ডাইরেক্ট লিখে দিতে পারি কি, 2 ইন্টু 10 প্লাস a স্কোয়ার, অর্থাৎ দেখো ডাইরেক্ট লিখে দিলাম 10-এর স্কোয়ার, বেশ ভেঙে দিচ্ছে আর এক লাইন নাও, তাহলে 100 হয়ে গেল। এবার দেখো 2 ইন্টু মানে 20 হয়ে গেল, প্লাস 10 স্কোয়ার মানে 100 হয়ে যাবে, বাই 100 হয়ে যাবে, ঠিক আছে। 100 100 কেটে দিলাম, কত থাকবে উপরে, 100 100 কেটে 1, দেখো 20 প্লাস 1 সমান
21%। এসেছে আমাদের অ্যান্সার, ওখানেও 21% অ্যান্সার, এখানেও 21% অ্যান্সার। ওটা আমাদের পুরো বোর্ড হয়ে গিয়েছিল, এটা 3 লাইন। এই স্টেপটা আমি যদি মনে করতাম, এই স্টেপটা না করলেও পারতাম। দেখো ডাইরেক্ট আমি 2a মানে 2 10 20 করে দিতে পারতাম, ঠিক আছে, কিন্তু এইটা আসবে কিসের মাধ্যমে? এটা আসবে প্র্যাকটিসের মাধ্যমে। তুমি যত প্র্যাকটিস করবে তোমার এই স্টেপ জাম্পটা শিখে যাবে। কারণ এই পরীক্ষায় তো তোমাকে ডিটেলস অঙ্ক করে আসতে হয় না, সেটা তুমি একাডেমিক লেভেলে যখন করে এসছো ক্লাস 8-এ তখন তোমাকে ডিটেলস করে আসতে হয়েছে, কিন্তু এখানে তোমাকে সিম্পলি অ্যান্সারটা বের করতে হবে। তো এখানে তুমি এক লাইন যদি স্টেপ জাম্প করে দাও কিছু অন্যায় হবে না। তো সেই স্টেপ জাম্পটা আমি মনে করলে এই লাইনটা স্টেপ জাম্প করে দিতে পারতাম, কিন্তু আমাদের বোঝানোর সুবিধার্থে আমি এটা করলাম না। তোমরাও এক্সাম হলে এইভাবে স্টেপ জাম্প করতে পারো, কিন্তু সেটা প্র্যাকটিসের মাধ্যমে আসবে। বোঝা গেছে? আমি এখানে 2a আছে, 2 10 20 করে দিতে পারতাম, 10 স্কোয়ার ডাইরেক্ট এখানে 100 লিখে দিতে পারতাম, 100 কেটে গেল, তাহলে 2 লাইনে অঙ্কটা হয়ে যেত, 2 লাইনে। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে শর্ট ট্রিক, এই ফর্মুলার মাধ্যমে তোমরা করতে পারো, বা যেটা আমি আগে বেসিক দেখালাম ওই বেসিকটাও করতে পারো। আমি বেসিকটা এটাই তোমাদের বলে রাখলাম, কারণ হচ্ছে ধরো এক্সাম হলে তোমরা ফর্মুলাটা ভুলে গেলে তখন কি করবে, ওই বেসিকটাই তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? তার জন্য বেসিকটা আমি প্রথমে বলে দিলাম, এবং তারপর তোমাদের যেটা ফর্মুলার মাধ্যমে কীভাবে করবে সেটাও বলে দিলাম, ঠিক আছে? তো 4 নম্বর প্রশ্নটা বোঝা গেছে। নেক্সট দেখো কি, নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন কি আছে বলেছে, একটি বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষায় 30% ছাত্রছাত্রী ফেল করেছে। যদি 240 জন ছাত্রছাত্রী ফেল করে, অর্থাৎ পরীক্ষাতে পার্সেন্টেজে বলে দিয়েছে কতজন ফেল করেছে এবং সংখ্যায় বলে দিয়েছে কতজন ফেল করেছে, ঠিক আছে? অর্থাৎ একটা দেখো বলে দিয়েছে 30%, এখানে বলে দিয়েছে 30% ছাত্রছাত্রী ফেল করেছে। আবার দেখো আমাদের পূর্ণ সংখ্যায় বলে দিয়েছে 240 জন ছাত্রছাত্রী ফেল করেছে। এই নিয়মের অঙ্ক কিন্তু আমি আগেও তোমাদের একটা করিয়ে এসেছিলাম, মনে আছে? 15% 60, ওই একই গল্প এখানেও হবে। বোঝা গেছে? তো দেখো 30% মানেই তো 240। তোমাদের ওই বিদ্যুৎ বিলের অঙ্কটা আমি করিয়ে এসেছিলাম যে 15% সমানই 60, সেই একই জিনিস হবে। দেখো তাহলে 30% সমানই তো 240, ঠিক আছে? এরকম যখনই পাবো আমি 1% আগে বের করে নেবো। অর্থাৎ 1% মানে কি হয়ে যাবে? 1% না, সরি, এটা 1 ইউনিট। আমি বারবার পার্সেন্ট বলে দিচ্ছি, তোমাদের এটা একটা ইউনিট, ঠিক আছে? এর কোনো একক নেই। অর্থাৎ 1 মানে কি হবে? 240/30 হয়ে যাবে। অর্থাৎ কত হয়ে যাবে বলো? 8 হয়ে যাবে, তাই তো? তাহলে 100 সমান কত হয়ে যাবে? 100 ইউনিট সমান তোমাদের হয়ে যেতে পারে, দেখো কত হবে, 8 গুণিত 100, অর্থাৎ কত হয়ে যাবে? 800, তাই তো? অর্থাৎ আমরা 100 সমান কত বের করে নিলাম? 800। 30% যদি 240 জন হয়, অর্থাৎ ফেল করে থাকে, তাহলে আমাদের মোট স্টুডেন্টরা দেখো বেরিয়ে গেল। 30% ছাত্রছাত্রী ফেল করেছে, সেই 30% মানেই আমাদের 240 বলেছিল। এবার আমাদের অঙ্কে বের করতে বলেছে কি, যে কতজন পাস করেছে, পাস করার পরিমাণটা, অর্থাৎ কতজন ছাত্রছাত্রী পাস করেছে সেটা আমাদের বের করতে বলেছে। তো পাস বার করতে গেলে আমাদের প্রথমে কি বার করতে হবে বলো? মোট ছাত্রছাত্রী বের করতে হবে বা মোট স্টুডেন্টস বের করতে হবে। তো মোট স্টুডেন্টস বের করতে গেলে আমরা প্রথমে 30% মানে 240 করলাম, ঠিক আছে? অর্থাৎ এবার তারপরে কি করলাম, 1% মানে কত এবং 100 মানে কত, অর্থাৎ আমাদের বেরিয়ে গেল দেখো 800। এই 800 হয়ে গেল আমাদের টোটাল স্টুডেন্টস। শতকরা ক্ষেত্রে মোট মানে কি 100, তো সেই 100 মানে হয়ে গেল আমাদের 800 জন, অর্থাৎ 800 জন হয়ে গেল আমাদের টোটাল স্টুডেন্টস। এবার একটা জিনিস খেয়াল করো, আমাদের বলে দিয়েছে যে দেখো সিম্পলি 30% ছাত্রছাত্রী বা স্টুডেন্টস ফেল করেছে, তাহলে কত পার্সেন্ট পাস করেছে বলো? আমরা টোটাল কত ধরে নিই, বারবার বলছি 100। তাহলে পাস করেছে আমি যদি বের করি, যে দেখো পাস করেছে স্টুডেন্টের সংখ্যা কত, 100 মাইনাস কতজন ফেল করেছে বলেছে, ফেল করার সংখ্যাটা বাদ দিয়ে দাও, 30% সমান কত হয়ে যাচ্ছে? 70% হয়ে যাচ্ছে। অর্থাৎ টোটাল স্টুডেন্টের পার্সেন্টেজ থেকে আমরা যদি ফেল করা স্টুডেন্টের পার্সেন্টেজ বাদ দিয়ে দিই, তাহলেই তো আমাদের পাস করা স্টুডেন্টের পার্সেন্টেজ চলে আসবে, ঠিক আছে? অর্থাৎ টোটাল স্টুডেন্টের পার্সেন্টেজ হচ্ছে 100 ধরে নিয়েছি, ফেল করেছে 30% এবং 70% তাহলে পাস করেছে। বোঝা গেল? এবার টোটাল স্টুডেন্ট কত? 800 সংখ্যায় আমাদের টোটাল স্টুডেন্ট 800, তার মধ্যে কত পার্সেন্ট পাস করেছে? 70%। অর্থাৎ সেখান থেকে আমি বের করে নেবো টোটাল স্টুডেন্ট কতজন পাস করেছে। অর্থাৎ পাস করেছে, আবার দেখো লিখছি পাস করেছে, আমি গোটা লিখলাম যে পাস করা স্টুডেন্টের সংখ্যা। এইভাবে যদি তোমরা দেখবে এখানে একাডেমিকে যখন অঙ্কগুলো করেছিলে এভাবে লিখে লিখে করেছিলে, ঠিক আছে? কিন্তু এখানে তো অত লেখার দরকার নেই, সিম্পলি অ্যান্সার বের করতে হবে তোমাকে। কখনোই এই ভিওসি এক্সামের ক্ষেত্রে তোমরা অত লিখে লিখে ডিটেলস অঙ্ক করতে যাবে না, কারণ তোমাদেরকে তো এমসিকিউ বেস প্রশ্ন, অবজেক্টিভ টাইপ, শুধু অ্যান্সার বের করতে হবে। তো যতটা শর্টকাটে করা যায় ততটা শর্টকাটে করার চেষ্টা করবে, তবে তোমার টাইম সেভ হবে, ঠিক আছে? বলে কখনোই তুমি টাইমের মধ্যে অ্যান্সার করে আসতে পারবে না। বোঝা গেল? তো দেখো তাহলে 800-র 70% এবার আমরা বের করব। তো 800-র 70% যদি বের করি, তাহলে 800 গুণিত 70/100, অর্থাৎ 0 0 কেটে গেল, দেখো
8 7 56, তারপর একটা 0, অর্থাৎ 560 জন। এটাই আমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের জানতে চেয়েছিল যে কতজন স্টুডেন্ট পাস করেছে, 560 জন স্টুডেন্ট কিন্তু পাস করেছে। বোঝা গেল জিনিসটা? নেক্সট প্রশ্ন দেখো তোমাদের কি আছে। নেক্সট দেখো কি বলেছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেল এবং প্রস্থ 10% হ্রাস পেল, তাহলে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পাবে? মনে আছে আমরা বর্গক্ষেত্রের বাহুর বৃদ্ধি পেয়েছিল 10%, এরকম একটা অঙ্ক করেছিলাম। তাহলে আমরা ওই পদ্ধতিতেই আগে বেসিকভাবে অঙ্কটা করে নেবো, তারপর আবার আমি তোমাদের একটি সূত্র বলে দেবো, যেভাবে আয়তক্ষেত্রে যে সমস্ত অঙ্কগুলো হয় বা যাদের দৈর্ঘ্য এবং প্রস্থ, ঠিক আছে, এরকম দুটি বাহুর সাহায্যে ক্ষেত্রফল হয়, সেই অঙ্কগুলো করা যাবে। আগের অঙ্কটা আমি শুধুমাত্র বর্গক্ষেত্র বলিনি, কিন্তু যাদের ওই একটা বাহুর মাধ্যমে ক্ষেত্রফল বের করা যায় সেই সমস্ত অঙ্কর ক্ষেত্রে কিন্তু ওই সূত্রটা প্রযোজ্য। শুধু যদি বৃদ্ধি বলে তাহলে ওখানে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ কি বলছি আমি বুঝে নাও, যদি বর্গক্ষেত্র বা ব্যাসার্ধ যা কিছু বলবে, যদি বৃদ্ধি বলে তাহলে 2a প্লাস a স্কোয়ার বাই 100 হয়ে যাবে, এবং যদি হ্রাস বলে তাহলে 2a মাইনাস a স্কোয়ার বাই 100 হয়ে যাবে। কিন্তু এই সূত্রটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না, ঠিক আছে? তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি প্রযোজ্য হবে সেটার আগে আমি বেসিক ভাবে তোমাদের অঙ্কটা করিয়ে দিই, দেখো, ঠিক আছে? বেস ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তারপর তো তোমরা সূত্র জানবে, ফর্মুলা জানবে, শর্ট ট্রিক জানবে, এগুলো তো আছেই। আগে বেসিকটা জানতে হবে। দেখো প্রথমে কি বলেছে, 10% বৃদ্ধি পেল। তো দৈর্ঘ্য আমি ধরে নিই, আগে আমার দৈর্ঘ্য ছিল 100, তো এখন 10% বৃদ্ধি পেয়ে এখন আমার হয়ে গেল 110, অর্থাৎ আমি এটা লিখে দিলাম। এখন প্রস্থ যদি এইভাবে লিখি, তো প্রস্থ আমার কত ছিল, দেখো প্রস্থ আমার 100 ধরে নেবো, ঠিক আছে? শতকরাঙ্ক সর্বদা কি ধরে নেবো, 100 ধরে নেবো। এবং এখন কি বলেছে, দৈর্ঘ্য 10% হ্রাস পেয়েছে, অর্থাৎ 10% হ্রাস মানে আবার দেখাও করিয়ে দিচ্ছি, এটা করলাম না বলে এটা করে দিচ্ছি, সেই একই জিনিস তোমাদের, ঠিক আছে? 100 কেটে গেল সমান 100, তো 10 সমান কত হয়ে যাবে, 90। অর্থাৎ এখন আমাদের দৈর্ঘ্য হয়ে গেল 110 আর প্রস্থ হয়ে গেল 90। বোঝা গেছে? আগে কত ছিল, এরও 100 ছিল, এরও 100 ছিল। তাহলে আমি আগে ক্ষেত্রফল বের করে নেবো, আগে যে আগে ক্ষেত্রফল, অর্থাৎ আগে ক্ষেত্রফল সমান কি হয়ে যাবে, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গণিত প্রস্থ, তাই তো? তো সেক্ষেত্রে দেখো হয়ে যাবে 100 গণিত 100, অর্থাৎ 100 গণিত 100 করলে কত হয়ে যাবে, একের পরে 4টে শূন্য, অর্থাৎ 10,000। তাহলে এবার এখন ক্ষেত্রফল কত সেটা বের করব। যদি আমি এখন ক্ষেত্রফল বের করি, তাহলে দেখো এখন ক্ষেত্রফল বের করতে বললে 110 গণিত 90 হয়ে যাবে, তাই তো? অর্থাৎ এটা যদি আমি ক্যালকুলেশন করি, দেখো 11 9 99, তারপরে দুটো শূন্য হয়ে গেল, অর্থাৎ তার ক্ষেত্রফল এবার কত বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে আমি দেখি। কিভাবে বলো তো, এখান থেকে দেখি আমরা বুঝে যাবো যে ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে। এটা আছে 10,000, এটা আছে 9,900, তাহলে কি পাচ্ছে, ক্ষেত্রফল হ্রাস পাচ্ছে, তাই তো? তো দেখো এবার আমরা বের করে নেব যে ক্ষেত্রফল হ্রাস পাচ্ছে, ক্ষেত্রফল কত হ্রাস পাচ্ছে দেখিনি আমরা। ক্ষেত্রফল তাহলে হ্রাস পাচ্ছে, এদিকে আছে 10,000 মাইনাস এদিকে আছে 9,900, তাহলে 9,900 যদি করে দিই তাহলে এটা হয়ে যাবে 9,000 তোমার 100 বেরিয়ে গেল। এবার ক্ষেত্রফল সেম জিনিস, বর্গক্ষেত্রের মতনই, শতকরাই কত হ্রাস পেয়েছে সেটা বের করব। তাহলে ক্ষেত্রফল এর শতকরা হ্রাস, ঠিক আছে? ক্ষেত্রফলের শতকরা হ্রাস, তার মানে কি হবে, কত হ্রাস পেয়েছে, 100, কার মধ্যে, কতর মধ্যে, 10,000-এর মধ্যে, ইন্টু 100, তাই তো? কত হ্রাস পেয়েছে, 100 হ্রাস পেয়েছে। দেখো ঠিক করেছি তো, ওখানে 10,000 থেকে যদি 9,900 বাদ দিয়ে দিই তাহলে 1,000, হ্যাঁ ঠিক আছে 100, তাহলে 100 বাই 10,000, দেখো একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, চারটে শূন্য, এদিকে একটা দুটো তিনটে চারটে, অর্থাৎ কত থেকে গেল উপরে আমার 1%, 1% কিন্তু হ্রাস পেয়েছে, মাথায় রাখবে। কত পার্সেন্ট হ্রাস পেয়েছে, 1%, ঠিক আছে? দেখো ক্যালকুলেশনটা পুরোটা করে দিলাম আমি, কিভাবে বেসিক। এবার সূত্রটা দেখো আমি এখানে বলে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? এবার সূত্রটা আমি আর ক্যালকুলেশন করে দেবো না, এই সূত্রের মাধ্যমে করে
এই 1%ই অ্যান্সার আসছে কিনা সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। দেখো সূত্রটা কি, এক্স মাইনাস ওয়াই, যেহেতু হ্রাস বলেছে, আবার মাইনাস এক্স ওয়াই বাই 100। ঠিক আছে, একটা বৃদ্ধি একটা হ্রাস বলেছে, তাই তো? তো একটা বৃদ্ধি এবং হ্রাস বলেছে বলে এক্স মাইনাস ওয়াই হবে মাইনাস এক্স ওয়াই বাই 100। এটা হচ্ছে ফর্মুলা। এক্স মানে হচ্ছে এখানে দৈর্ঘ্য এবং ওয়াই মানে হচ্ছে প্রস্থ, অর্থাৎ এক্স এর জায়গায় তোমরা 10 বসিয়ে দেবে, ওয়াই এর জায়গায় তোমরা 10 বসিয়ে দেবে। দুটো জায়গাতেই 10 বসিয়ে তোমরা কি করবে, ক্যালকুলেশনটা করবে এবং আমাকে কি অ্যান্সার হবে সেটা জানাবে কমেন্টে। বোঝা গেছে? ঠিক আছে, এটা বুঝতে পেরেছো তো? বেসিকটা বুঝতে পেরেছো তো? আমি সূত্রটা লিখে দিয়েছি বা ফর্মুলাটা, ফর্মুলার সাহায্যে একই অ্যান্সার আসছে কিনা সেটা তোমরা নিজেরা দেখবে। ঠিক আছে, যে আমি যে ফর্মুলাটা বলছি সেটা ঠিক না ভুল সেটা নিজেরা চেক করবে, দিয়ে আমাকে এসে বলবে যে অ্যান্সারটা ঠিক আছে নাকি ভুল আছে, সেটা কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, তো 6 নম্বর প্রশ্ন কমপ্লিট। নেক্সট প্রশ্ন কি আছে? নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন কি বলেছে। দেখো বলেছে একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে, 80% অঙ্কে পাস করে এবং 10% উভয় বিষয়ে ফেল করে বলেছে। ঠিক আছে, মাথায় রাখবে কিন্তু এখানে বলেছে 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে, 80% অঙ্কে পাস করে এবং উভয় বিষয়ে 10% কি বলেছে, ফেল করে। এখানে যদি 10% উভয় বিষয়ে পাস করে বলতো তাহলে অঙ্কটা আমাদের 2 লাইনে বেরিয়ে যেত। ঠিক আছে, কি করতাম, 80 আর 70 যোগ করতাম, মাইনাস 10 করতাম, ব্যাস দিয়ে 144 দিয়ে ডিভাইডেড করে দিতাম, অ্যান্সার বেরিয়ে যেত। কিন্তু এখানে আমাদের বলে দিয়েছে যে উভয় বিষয় ফেল করে এবং আগে যে ডাটা দিয়েছে সেখানে লেখা আছে, সেই ডাটা লেখা আছে যে ওখানে ইংরেজিতে এতজন পাস করে, এত পার্সেন্ট পাস করে। তাহলে যেটা উভয় বিষয়ে বলে দেবে সেই মানটা আমাদেরকে পার্সেন্টেজে বের করতে হবে। অর্থাৎ যদি বলে দেয় উভয় বিষয়ে 10% ফেল করেছে, তাহলে আগের পার্সেন্টেজেস যেগুলো আছে সেই পার্সেন্টেজগুলো আমাকে কি করতে হবে, উভয় বিষয়ে ফেল করেছে তাই আনতে হবে। তো দেখো সিম্পল জিনিস বলে দিয়েছে, একটি পরীক্ষায় অঙ্ক এত কিছু বলে দিলাম, বা বড় অঙ্ক থেকে ঘাবড়ানোর কিছু নেই, ছোট্টভাবে সহজ করে কিভাবে অঙ্কটা করতে হয় আমি বলে দিচ্ছি। দেখো বলেছে একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে, অর্থাৎ আমি কি বলে এলাম তোমাদেরকে, যে শতকরার অঙ্কে 70% পরীক্ষা কি টোটাল মানে কি ধরে নেবো, 100 ধরে নেবো। অর্থাৎ টোটাল যদি 100% বা 100 ছাত্রছাত্রী হয় তাদের মধ্যে 70% ইংরেজিতে পাস করেছে, বা 100 যদি টোটাল হয় তার মধ্যে 70% ইংরেজিতে পাস করেছে, তাহলে ফেল করেছে কতজন? তাহলে দেখো ইংরেজিতে ফেল করেছে, তাই তো? ইংরেজিতে ফেল করেছে, পাস করেছে বলে দিয়েছে, আমাদের ফেল করেছে বের করতে হবে। অর্থাৎ টোটাল কত, 100, তার মধ্যে কতজন পাস করেছে, 70, তাই তো? তাহলে টোটাল থেকে আমরা যতজন পাস করেছে সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে, 100 থেকে 70 যদি বাদ দিয়ে দিই 30%, অর্থাৎ এই 30% তো ফেল করেছে ইংরেজিতে। বলো এই সেম প্রসেসে আমরা অঙ্কে কতজন ফেল করেছে বের করে নেবো। দেখো যদি বলি অঙ্কে ফেল করেছে, হচ্ছে কত, 100 মাইনাস 80, সেম জিনিস, সমান কত হয়ে যাচ্ছে, 20%। অর্থাৎ আমরা এখান থেকে দুটো জিনিস বের করে নিলাম, একটা হচ্ছে কতজন অঙ্কে ফেল করেছে, কতজন ইংরেজিতে ফেল করেছে। এবার সিম্পল জিনিস আমাদের কি বলেছে, উভয় বিষয়ে 10% ফেল করেছে। অর্থাৎ যারা এটা ম্যাথে তোমরা যারা এনএমএমএস এক্সাম দিয়ে এসছো, আমি ভেন ডায়াগ্রামে এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তো তোমাদের যদি এরকম 2025 সালে কেউ এনএমএমএস এক্সাম দেবে, এরকম যদি কোনো ক্যান্ডিডেট থাকে, তো আমাদের এনএমএমএস পেড ব্যাচের ফাউন্ডেশন যেটা ব্যাচ, সেই ব্যাচে অ্যাডমিশন চলছে, যেটা জুন মাসের 8 তারিখ থেকে ক্লাস করানো হবে, লাইভ ক্লাস হবে, তার পাশাপাশি সেখানে মক টেস্টও পেয়ে যাবে। এরকম কোনো ক্যান্ডিডেট যদি তোমাদের থাকে, বা আমাদের চ্যানেলে যদি তোমরা যারা 2024 সালে এনএমএমএস দিয়েছো তারা চ্যানেল থেকে যদি কিছু উপকৃত হয়ে থাকো, তো অবশ্যই তারা যদি অ্যাডমিশন নিতে চায় বা কেউ এরকম থাকলে তাদেরকে জানাবে, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে বলবে। কোথায় কন্ট্যাক্ট করবে তোমরা সকলেই জানো, আমাদের অফিসিয়াল নাম্বার 62 94 95 81 13, এই নাম্বারে যোগাযোগ করে নেবে। ঠিক আছে, তো দেখো এবার অঙ্কে ফিরে আসি। ইংরেজিতে ফেল করেছেন 100 মাইনাস 70 সমান 30% এবং অঙ্কে 20%। অর্থাৎ উভয় বিষয়ে ফেল করেছেন কতজন আমাকে বলে দিয়েছে, কত, 10% ফেল করেছে বলেছে। তাহলে উভয় বিষয়ে 10% ফেল করেছে,
তাহলে উভয় বিষয়ে পাস করেছে আমি ডাইরেক্ট বের করে নেবো। উভয় বিষয়ে পাস করেছি যদি আমি ডাইরেক্ট বের করে নিই, আর দেখো আমি পাস বের করছি না, আগে উভয় বিষয়ে বের করে নিই। উভয় বিষয় যদি আমি ফেল করাই বের করে নিই, বাট তাহলে আমি কি করে নেবো এখানে, দেখো কি হয়ে যাবে এখানে 30 প্লাস 20 মাইনাস 10 হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ 30 আর 20 অর্থাৎ 40% এখানে আমাদের হয়ে যাচ্ছে। এটা উভয় বিষয়ে ফেল বেরিয়ে গেল। এটা কিন্তু কি বেরিয়ে গেল, ফেল বেরিয়ে গেল। এবার আমাকে কি বলেছে যে মোট 144 জন উভয় বিষয়ে পাস করেছে, অর্থাৎ যদি 40% জন পাস ফেল করে তাহলে কতজন পাস করবে, সেম জিনিস। তাহলে উভয় বিষয়ে পাস করেছে, দেখো উভয় বিষয়ে পাস করেছে কি হয়ে যাবে, ওটা ফেল করেছে তো টোটাল কত বলেছিলাম সবসময় 100 মাইনাস ফেল করেছে কত 40% সমান পাস করেছে কত হয়ে যাবে 60%। বোঝা গেল? অর্থাৎ এখানে আমাদের কি হয়ে যাচ্ছে 60% কিন্তু আমাদের উভয় বিষয়ে পাস করেছে। বোঝা গেল? 60% কি বলেছে, উভয় বিষয়ে পাস করেছে। অর্থাৎ এবার কি বলেছে দেখো অঙ্কেতে মোট 144 জন উভয় বিষয়ে পাস করেছে। বোঝা গেল? তো এই 60% সমানই তো তার মানে 144, বারবার এটা বলে আসছি। দেখো আমি 60% মানেই হচ্ছে 144। অর্থাৎ আমি যদি এখানে 10% বের করি, চলো 1% বের করলে দশমিক অ্যান্সার চলে আসবে, তো 10% যদি বের করি তাহলে 60-এর সঙ্গে কত ভাগ হয়ে 10 এলো, 7-এর সঙ্গে 6 ভাগ হলো, তাই তো, দিয়ে 10 এসছে, তাহলে 144-এর সাথেও কি হয়ে যাবে 6 ভাগ হয়ে যাবে। এটা এই দিকে যা ভাগ হবে ওই দিকেও তাই ভাগ হবে, এটা হচ্ছে নিয়ম। ঠিক আছে, এইদিকে দেখো 10-এর সাথে 6 ভাগ, 60-এর সাথে 6 ভাগ হয়েছে 10 এসছে, তাহলে 144-এর সাথেও 6কে আমরা ভাগ করে দেবো। তো দেখো আমরা যদি করি তো 6 দুগুণে 12, 6 4 24, অর্থাৎ 24 চলে আসছে। তার মানে 10 সমান যদি 24 হয় তাহলে আবার 100, অর্থাৎ 10-এর সাথে 100 কি হচ্ছে গুণ হচ্ছে। কত গুণ হচ্ছে, এখানে কত গুণ আছে 10-এর সাথে 10 গুণ আছে, তাহলে ওখানেও সেম জিনিস 24-এর সাথে 10 গুণ হয়ে যাবে, অর্থাৎ 240। এই 240ই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অর্থাৎ আমাদের যেটা জানতে চেয়েছে যে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত, মোট পরীক্ষার্থীর সংখ্যা আমাদের কত বেরিয়ে গেল 240। বোঝা গেছে? আবার বলে দিচ্ছি দেখো অঙ্কটা আমি, বলেছে যে একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাস করে, 80% অঙ্কে পাস করে, 10% উভয় বিষয়ে ফেল করে। কিন্তু আমি কি বলছি, উভয় বিষয়ে যদি আমাকে পাস করেছে বলতো তাহলে আমাকে এত কিছু করতে হতো না, এই 2 লাইন অ্যান্সার হয়ে যেত। কিন্তু আমাকে এখানে বলে দিয়েছে পাস এবং উভয় বিষয়ে ফেল, তাহলে ওই পাসগুলোকে আমাকে কিসে নিয়ে আসতে হবে, ফেলে নিয়ে আসতে হবে। অর্থাৎ একটা পরীক্ষায় ধরো 100 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে 70 জন ইংরেজিতে ফেল করেছে, অর্থাৎ ইংরেজি পরীক্ষায় বসেছে 100 জন, 70 জন ইংরেজি পরীক্ষায় ফেল করেছে, তাহলে পাস করবে কতজন 30 জন। তো সেটাই তো বের করে নিয়েছি আমি। আবার কি বলেছে, অঙ্কে ফেল করেছে কতজন 80% বলেছে, এই অঙ্কে পাস করেছে, তাহলে ফেল করেছে কতজন 20 জন ফেল করেছে, তাই তো। তাহলে উভয় বিষয়ে বের করতে গেলে 30 প্লাস 20 মাইনাস 10 সমান কত হয়ে যাচ্ছে 40%। এবার তাহলে আবার একটা টোটাল পরীক্ষায়, ওটা তো একটা একটা বিষয়ে, ঠিক আছে, যে অঙ্ক ইংরেজি বা টোটাল পরীক্ষায় ধরো 100টা ক্যান্ডিডেট আছে, তার মধ্যে 40 জন কি করেছে ফেল করেছে বলেছে, তাহলে পাস করবে কতজন 60 জন, 100 মাইনাস 40, তো সেই 60 জন পাস করেছে। এবার অঙ্কে আমাকে বলে দিয়েছে মোট 144 জন উভয় বিষয়ে পাস করেছে। ঠিক আছে, মানে ধরো অঙ্ক ইংরেজিতে উভয় বিষয়ে 144 জন পাস করেছে, অর্থাৎ এই 60 জন মানেই তো তেমন 144, অর্থাৎ 10 জন মানে হলো 24, অর্থাৎ 100 মানে টোটাল পরীক্ষার্থীর সংখ্যা জানতে চেয়েছে, তাহলে 100 মানে হয়ে গেল 240। বোঝা গেছে? ঠিক আছে, যতটা বেসিক ভাবে তোমাদের বোঝানো যায় সেটা বুঝিয়ে দিলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো দেখো পরের অঙ্ক কি আছে, নেক্সট দেখো তোমাদের 8 নম্বর প্রশ্ন কি বলেছে। দেখো বলেছে একটি বিধানসভা কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন, অর্থাৎ একটা বিধানসভা কেন্দ্রে ধরো যতগুলো ভোটার আছে তার মধ্যে সকলে ভোট দেয়নি, কতজন দিয়েছে বলছে 80% ভোট দিয়েছেন, এবং যিনি বিজয়ী প্রার্থী অর্থাৎ যিনি জয়লাভ করেছেন যে প্রার্থী, তিনি প্রদত্ত ভোটের 65% ভোট পেয়েছেন। বোঝা গেল? কত ভোট পেয়েছেন প্রদত্ত ভোটের, অর্থাৎ যে 80% ভোট পড়েছে বা ভোট দিয়েছে তার মধ্যে আবার 65% ভোট তিনি পেয়েছেন। বোঝা যাচ্ছে? তো তিনি তাহলে মোট ভোটারের শতকরা কত ভোট পেয়েছেন সেটা জানতে চেয়েছে। প্রথমে আমাকে বলে দিয়েছে কতজন কত পার্সেন্ট ভোট দিয়েছে, বলে দিয়েছে 80% ভোট দিয়েছে, মিটে গেল। এবার যে জয়ী প্রার্থী বা বিজয়ী প্রার্থী তিনি
কত পার্সেন্ট ভোট পেয়েছেন? প্রদত্ত ভোটের 65%, অর্থাৎ প্রদত্ত ভোট মানে যত পার্সেন্ট ভোট দিয়েছে বা যত পার্সেন্ট ভোট পড়েছে, কত পার্সেন্ট ভোট পড়েছে? 80%, তার 65% ভোট কে পেয়েছে? বিজয়ী প্রার্থী পেয়েছে। ঠিক আছে, তাহলে এবার যে বিজয়ী প্রার্থী তিনি বলছেন মোট ভোটের কত পার্সেন্ট পেয়েছেন, অর্থাৎ ওই বিধানসভা কেন্দ্রে যতগুলো ভোটার আছে তার কত পার্সেন্ট ভোট বিজয়ী প্রার্থী পেয়েছেন। ঠিক আছে, তো চলো আমরা যদি প্রথমেই ধরে নিই, কি ধরে নেব, যে দেখো ধরেই নিতে পারি যে মোট ভোটার, ঠিক আছে, মোট ভোটার সমান 100 জন, ধরে নিলাম 100 জন হলো। এবার তার মধ্যে কি বলেছে, বা মোট ভোটার সমান জন ধরবো কেন, আমরা ধরে নেবো মোট ভোটার সমান 100% ধরে নেবো। ওকে, তো কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছেন, অর্থাৎ 100-র 80% মানে কত? 80 তো, 80%ই ভোট পেয়েছেন। তাহলে আমার কাছে এটা কিছু বের করতে হচ্ছে না। 180% মানে 80, 160% মানে 60, 190% মানে 90। এইগুলো তোমাদেরকে আগে বেসিকটা ক্লিয়ার করতে হবে, এটা না জানা তাহলে কিন্তু অঙ্ক হবে না। ঠিক আছে, এবার এটাও যদি কেউ কেউ বলে স্যার আমি বুঝতে পারছি না, সেটা কিছু করার নেই। তোমাকে এই জিনিসটা ক্লিয়ার রাখতে হবে যে 190% মানে 90, 160% মানে 60। ঠিক আছে, তাহলে এবার দেখো কি বলেছে, বিজয়ী প্রার্থী মোট প্রদত্ত ভোটের 65% ভোট পেয়েছেন। আর প্রদত্ত ভোট কত? 80। ঠিক আছে, প্রদত্ত ভোট কত? 80, তার মধ্যে কত পার্সেন্ট ভোট পেয়েছেন? কত পার্সেন্ট ভোট পেয়েছেন বলো? প্রদত্ত ভোটের প্রদত্ত ভোট হচ্ছে 80%, তার মধ্যে তিনি ভোট পেয়েছেন কত পার্সেন্ট বলেছে? 65% ভোট তিনি পেয়েছেন। অর্থাৎ 80-র 65% ভোট আমার কত হচ্ছে সেটা আমাকে বের করতে হচ্ছে। অর্থাৎ 80 65%, অর্থাৎ প্রদত্ত ভোট কত? 80%। অর্থাৎ আমি যদি মোট ভোটার 100% ধরে নিয়েছি, তাহলে প্রদত্ত ভোট আমার কত? 80% চলে গেল। তাহলে সেই প্রদত্ত ভোটের আবার কত পার্সেন্ট বলেছে? 65% বলেছে। ঠিক আছে, প্রদত্ত ভোটের 65%, অর্থাৎ প্রদত্ত ভোট 80, 65% মানে 65/100, তাই তো? তাহলে যে প্রদত্ত ভোটের 65, এবার ক্যালকুলেশন করবো সিম্পলি, 0 0 কেটে গেল, দেখো 5 13 65, 5 2 10, 2 4 8, অর্থাৎ 13 4 52 আমাদের কে বেরোলো, যে বিজয়ী প্রার্থী তিনি পেয়েছেন কত পার্সেন্ট ভোট? তাহলে 52% ভোট পেয়েছেন। দেখো আবার বলছি, মোট ভোটার আমরা ধরে নিয়েছি 100%। ওকে, শতকরা অঙ্কে মোট বলে 100 ধরে নেবো, আমি আগেও বলেছি তোমাদের। তাহলে এবার কি বলেছে, ওই মোট ভোটার যত 100 আছে সকলে ভোট দেয়নি, কতজন দিয়েছেন? 80% কিন্তু ভোট দিয়েছেন। ঠিক আছে, এবার বিজয়ী প্রার্থীও আবার কি, সে 80% ভোট পাননি, কত পেয়েছেন? 65% ভোট পেয়েছেন। তাহলে তিনি কত পার্সেন্ট ভোট পেলো সেটাকে বের করবো, অর্থাৎ 80-এর 65% বের করলাম, 52%। এবার আমাকে অঙ্কে কি জানতে চেয়েছে, এতটা পর্যন্ত ক্লিয়ার হলো তো? ঠিক আছে, এবার তিনি মোট ভোটারের শতকরা কত ভোট পেয়েছেন, অর্থাৎ মোট ভোটার আমার কত? 100%, এবং কত ভোট পেয়েছে? 52%, অর্থাৎ 100-এর 52 মানে কি, এটা কিন্তু আমি আগে বললাম, এই জিনিসটা ক্লিয়ার করতে হবে। 100-এর 52%, 100-এর 60%, 100-এর 90%, 100-এর যত পার্সেন্টই বলুক সেটাই অ্যান্সার। যদি বলে 100-এর 2%, 2 অ্যান্সার। 100-এর 52%, 52 অ্যান্সার। অর্থাৎ তাহলে মোট ভোটারের শতকরা কত ভোট পেয়েছেন? শতকরা তিনি সেই 52% ভোটই পেয়েছেন। অর্থাৎ এখানে 52ই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। বোঝা গেছে এটা? ঠিক আছে, তো এই সমস্ত ধরনের যেগুলো ম্যাথ আমি করালাম, এই টাইপের ম্যাথই তোমাদের প্রিভিয়াস ইয়ারে ভিএসও এক্সামে এই শর্টকরা বা পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে এসেছে। ঠিক আছে, তো এই ম্যাথগুলো তোমরা খাতায় অবশ্যই টুকে নিয়েছো বা লিখে নিয়েছো, তো সেইগুলো এক্সাম দিতে যাওয়ার আগে তোমরা এই টাইপগুলো রিভাইজ করে যাবে। আশা করছি এই টাইপগুলোই তোমাদের এক্সামে হুবহু কমনযোগ্য প্রশ্ন হিসাবে আসতে চলেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী একটি ক্লাসে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং হ্যাঁ অবশ্যই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবে এবং তোমাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দেবে, এবং যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ এই সমস্ত কিছুই কিন্তু তোমাদের এক্সামের প্রিপারেশনকে আরও স্ট্রং করার জন্য এই সমস্ত ক্লাস। ঠিক আছে, তাই তোমাদের নৈতিক কর্তব্য সেটা যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করা, ঠিক আছে, এবং একটা লাইক এবং কমেন্ট করে আমাদের উৎসাহ বাড়ানো। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী একটি ক্লাসে।